বুঝলাম। হোটেল সাহারা থেকে তোমাদের উদ্ধারের কাহিনী, এজন্যই তাহলে চেপে গেছো এতদিন। দারুণ রোমান্টিক কাহিনী, বলল সুষমা রাও। সোফায় শাহবানুর গলা জড়িয়ে ধরে বসে সুষমা। শাহবানু গলা থেকে সুষমার হাত সরিয়ে দিয়ে বলল, বাঁচা মরার লড়াইয়ের মধ্যে রোমান্টিকতা কোথায় ফেলে? বলো কি তুমি, রোমান্টিকতা নয়? দোতলা থেকে স্বপ্ন নায়কের কোলে ঝাঁপিয়ে পড়া, তার কাঁধে চড়ে প্রাচীরে ওঠা, তার হাতে ঝুলে নিচে নামা ইত্যাদি রোমান্টিক নয় বলে মনে করো? আমি তো ঝাঁপিয়ে পড়িনি, দড়ির মই ছিঁড়ে পড়ে গিয়েছিলাম। এভাবে পাথরের উপর পড়লে বড় রকমের কিছু ঘটতে পারত। তিনি আমাকে বাঁচিয়েছেন, আর প্রাচীর পার হওয়ার সময় যা ঘটেছে, ওরকম বিপদে এর চেয়েও বেশি কিছু ঘটতে পারে। আপৎকালীন এসব বিষয় কেউ মনে রাখে না, মনে রাখার মতো নয়। এখানে রোমান্টিকতা খোঁজা পাগলামি ছাড়া আর কিছু নয়, বলল শাহবানু। মনে রাখে না বললে? আচ্ছা বলো তো, ওই ঘটনা তুমি আমৃত্যু ভুলতে পারবে? মনে রাখা মানে আমি স্মরণ রাখা অর্থে বলিনি। বলেছি মানুষ এমন ঘটনা রঙিন অর্থাৎ রোমান্টিক চোখে দেখে না, সেরকম দেখা একেবারে অস্বাভাবিক। শাহবানু বলল, তোমার সাথে এ নিয়ে তর্ক করব না শাহবানু, তবে বলবো চোখের পানিতে সুখের স্বপ্ন প্রতিবিম্বিত হতে পারে। হতাশার ঘনঘটার মধ্যে জীবনের প্রদীপ দ্বীপ জ্বলে উঠল, বা দুজীবনের মিলনের বীজ অঙ্কুরিত হতে পারে। তুমি মানতে না চাইলেও এর লাখো দৃষ্টান্ত আছে পৃথিবীর ইতিহাসে, বলল সুষমা রাও। দেখো সুষমা, পৃথিবীতে আহমদ মুসা আজ একজনই আছেন। তিনি তোমার ওই লাখোর মধ্যকার একজন নন, তাই তোমার দৃষ্টান্ত অচল এখানে। তা আমি জানি শাহবানু, আহমদ মুসা ভাইকে এই কথা বলার সাহস আমার নেই। আমি বলছি তোমার কথা, তোমার হৃদয়ের কথা। শাহবানুর মুখ রাঙা হয়ে উঠেছিল, কিন্তু পরক্ষণে যন্ত্রণার এক কালো ছায়া এসে তা গ্রাস করে নিল। বলল শাহবানু গম্ভীর কণ্ঠে, কিন্তু আমাকে বলছো কেন? কারণ তোমার মুখে অমূল্য অনুরাগের এক রাঙা রূপ আমি বারবার দেখছি। কিছুক্ষণ আগে ভাইয়ার সাথে কথা বলার সময় দেখেছি, এবং এই মাত্রও দেখলাম। হাসল শাহবানু। হেসে উঠলেও তার মুখে রাজকীয় লাবণ্য, কিন্তু হেসে উঠল না, তাতে জড়ানো বেদনার প্রলেপ। বলল সে ধীর কণ্ঠে, তুমি যেটা দেখছো সেটা অন্যায় এবং এক অবাধ্যতা। আমি দুঃখিত তার জন্যে। হঠাৎ ভারী হয়ে উঠেছে শাহবানুর কণ্ঠ। তার শুকনো ঠোঁটে হাসির ফুটে আছে ঠিকই, কিন্তু তার দুচোখ ফেটে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। মুহূর্তেই সুষমা রায়ের মুখ থেকে হাসি রসিকতার চিহ্ন উঠে গেল। বিস্ময় বেদনায় ছায়া নামল তারও চোখে মুখে। বলল সে, কি ব্যাপার শাহবানু? উৎকণ্ঠা সুষমা রায়ের কণ্ঠে। শাহবানু চোখ মুছে হেসে উঠে জড়িয়ে ধরল সুষমা রাওকে। বলল, এসো সুষমা, এসব আমরা ভুলে যাই। আহমদ মুসা 1.5 মাসের বাচ্চা রেখে এখানে এসেছেন এই জীবন মৃত্যুর অভিযানে। এসো আমরা তার জন্যে এবং সে মিষ্টি বাচ্চার জন্যে দোয়া করি। শাহবানু জড়িয়ে ধরায় সুষমা রাও নিশ্চল স্থির হয়ে গেছে। গোটা দেহ জুড়ে বয়ে গেল বেদনার এক স্রোত। বলল সুষমা রাও কাঁপা কণ্ঠে, তুমি যা বলছো তা সত্য শাহবানু? কার কাছে শুনেছ? আম্মার কাছে, বলল শাহবানু। শাহবানু সুষমাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসল। আগের মতো স্থির নিশ্চল বসেছিল সে। দুজনে নীরব। কয়েক মুহূর্ত পর সুষমা রাও তাকালো শাহবানুর দিকে। বলল নরম ভারী কণ্ঠে, এ ভুল তাহলে তুমি কেন করলে শাহবানু? শাহবানু নরম ভেজা কণ্ঠে বলল, প্রথমে আমি নিজেকেই বুঝতে পারিনি সুষমা, আর সব কিছু শুনলাম আমি আম্মার কাছে যে রাতে তোমার এখানে এসেছি সেই রাতে। বলে শাহবানু জড়িয়ে ধরল সুষমার দুহাত। বলল, আমি সব কিছু ভুলে যাব সুষমা। তুমি কিছু জেনেছ শুনেছ সেটা তুমিও ভুলে যাও। রসিকতা করেও আমার সম্পর্কে তুমি ওর কাছে কোনো কথা বলো না। কান্না ভেজা কণ্ঠস্বর শাহবানুর। চোখের কোণ ভিজে উঠেছে সুষমা রায়ের। বলল সে, আমার খুব কষ্ট হচ্ছে শাহবানু, আমিও তো একজনকে ভালোবাসি। তুমি যা বলছো
আমি কি তা পারতাম? পারতাম না। চোখের অশ্রু দুগণ্ড পেয়ে গড়িয়ে পড়ল সুষমা রাওয়ের। সুষমার হাত ছেড়ে দিয়ে সোফায় হেলান দিয়ে বসল শাহবানু। বলল ধীর কণ্ঠে, তোমার ব্যাপারটার সাথে আমার তুলনা হয় না সুষমা। তুমি অন্যায় অস্বাভাবিক কিছু করনি, কিন্তু আমার দ্বারা অন্যায় হয়েছে। অন্যায় তো মানুষেরই হয়, আমি শুধরে নেব। কান্নায় আটকে গেল শাহবানুর কথা। দুহাতে মুখ ঢাকল সে। সুষমা রাও শাহবানুর দিকে মুখ তুলে বলল, যদি অন্যায় মনে করো, যদি শুধরে নিতেই চাও, তাহলে কাঁদছ কেন? ভারী কণ্ঠ সুষমার। এটা আমার দুর্বলতা, আমি শক্ত হতে পারবো সুষমা, কান্না জড়িত কণ্ঠে বলল শাহবানু। কিছু বলতে যাচ্ছিল সুষমা, এ সময় বাইরে তার পিতার গলা শুনতে পেল। সে তাড়াতাড়ি বলল, শাহবানু, বাবা এসেছেন, নিশ্চয় এখানে আসবেন, তোমার নাম মনে আছে তো? দুজনেই তাড়াতাড়ি চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। সুষমারাও তাড়াতাড়ি এগোলো দরজার দিকে। দরজাতেই দেখা হয়ে গেল তার আব্বা আন্দামানের গভর্নর বালাজি রায় মাধবের সাথে। কেমন আছো মা? সুষমা তার আব্বার পায়ে প্রণামের উত্তরে মাথায় হাত রেখে বলল, বিবি মাধব। ভালো আছি বাবা, তুমি অফিসে যাওনি? সুষমারাও বলল, কদিন খুব পরিশ্রম গেছে মা, আজ একটু রেস্ট নেব। সুষমারাও তার পিতার হাত ধরে বলল, এসো বাবা, বসবে। পিতাকে নিয়ে সুষমা ঘরে ঢুকল। ঘরের মাঝ বরাবর আসতেই শাহবানু গিয়ে নীরবে কদমপুষি করল সুষমার আব্বার পায়ে। সুষমার আব্বা বিবি মাধব অবাক হল শাহবানুকে দেখে। তার মাথায় হাত রেখে বেঁচে থাকো মা বলেই জিজ্ঞাসা করল, কে তুমি মা? শাহবানু মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু তার আগে সুষমারাও বলল, বাবা, আমার বান্ধবী সঙ্গীতা সাইগর আমার সাথে পড়ে, বেড়াতে এসেছে আন্দামানে। বাহ, খুব ভালো, কিন্তু আমাকে তো বলনি, কবে এসেছে? গত সন্ধ্যায় এসেছে বাবা। তোমাকে বলবো কি বাবা, তোমাকে পেলে তো মা জানেন। বেশ ভালো, তাই এদের বাড়ি কোথায়? ওরা মাদ্রাজের বাবা। আমাদের গেস্ট উইংয়ে একজন মহিলাকে দেখলাম, উনি কে জানো? সুষমারাও একটু চমকে উঠেছিল। মুহূর্তের জন্য উৎকণ্ঠার একটা ছায়াও নেমেছিল তার মুখে, কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজেকে সামলে নিয়ে দ্রুত কণ্ঠে বলল, উনি সঙ্গীতার মা। বাবা, তোমার সাথে তার দেখা হয়েছিল? কাজে যাচ্ছিলাম, ব্যস্ত ছিলাম, তাই কথা হয়নি বলে একটু থেমে আবার বলে উঠল, কিন্তু মা, সঙ্গীতার মার মাথায় তো কাপড় দেখলাম। সাইগররা তো খুব আধুনিক, ওদের মেয়েরা শার্ট প্যান্টে অভ্যস্ত, ওরা তো মাথা ঢাকে না। সুষমার বুকটা কেঁপে উঠল। কি বলেছে তার আব্বা? সাইগররা খুবই আধুনিক। তার ঠিক হয়নি সঙ্গীতা নামের সাথে সাইগর লাগানো। যা হোক, বিষয়টাকে কাভার করার জন্যে সুষমা তাড়াতাড়ি বলল, বাবা, সবাই কিন্তু একরকম হয় না, বিশেষ করে মেয়েরা। দেখো না, কেউ সকাল সন্ধ্যা মন্দিরে যায়, কেউ বা আবার মাসও একবার ঠাকুরমুখ হয় না। কথা শেষ করে তার পিতাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আলোচনা প্রসঙ্গান্তরে নিয়ে যাবার জন্য বলে উঠল, বাগানে কি জরুরি কাজ ছিল বাবা? বাগানটা রিমডেলিং হচ্ছে, বড় করা হচ্ছে বাগানটা। সমস্যা দেখা দিয়েছে একটা কবর নিয়ে। কবরটা না সরালে বাগান বড় করা যাবে না। কিন্তু এ ব্যাপারে প্রশ্ন তুলেছে পুরাতত্ত্ব বিভাগ। তারা বলছে কবরসহ জায়গাটা ব্রিটিশরা নাকি স্থায়ী ওয়াক করে গেছে, এ জমিতে হাত দেওয়া যাবে না, বলল গভর্নর বিবি মাধব। হ্যাঁ বাবা, বাগানে লাগোয়া কবরটা আমি দেখেছি, মার্বেল পাথরে বাঁধানো। কবরটা এখানে এলো কি করে? সত্যি, কবরটা এখানে আসার কথাই ছিল না। এসেছে যে তার পেছনে ইন্টারেস্টিং একটা কাহিনী আছে। আন্দামান জেলখানার জেলার হিসাবে এসেছিল একজন দার্শনিক পণ্ডিত লোক। তিনি দর্শনশাস্ত্রের উপর জটিল বই পড়েছিলেন, অনেক শব্দের অর্থ এবং কিছু বিষয় তার বোধগম্য হচ্ছিল না। তিনি জেল অফিসের সবাইকে জানালেন, আন্দামানে এমন কেউ কি আছে যে তাকে শব্দগুলো বোঝার ক্ষেত্রে সাহায্য করতে পারে? জেলের এক অফিসার জেলারকে জানায়, আমাদের জেলে একজন কয়েদি আছে, সেই পারে এর ব্যাখ্যা দান করতে। একথা শুনে জেলার অস্থির হয়ে ওঠেন। বলে, এক্ষুনি আমার এই গ্রন্থটি তার কাছে নিয়ে দাও,
গ্রন্থটি সে কয়েদিকে নিয়ে দেয় জেলার কয়েদিকে। শব্দ ও বিষয়সমূহের শুধু অর্থ ব্যাখ্যাই করা হয়নি, অস্পষ্ট অনেক বিষয়কে ফুটনোট দিয়ে স্পষ্ট করে দেয়া হয়েছে। ব্যাখ্যা ও ফুটনোট পড়ে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন যে এত বড় দার্শনিক তার জেলখানায় কিভাবে কোত্থেকে এলো। তার থাকার কথা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষকের আসনে। জেলার সঙ্গে সঙ্গে বললেন, তার কাছে আমাকে নিয়ে চলো, আমি দেখতে চাই এই মহান দার্শনিককে। অফিসাররা তাকে নিয়ে গেলেন তার কাছে। মাঠে একজন কয়েদির কাছে তাকে নিয়ে দাঁড় করানো হলো। তিনি দেখলেন খালি পা, ঘরমাক্ত গা, কাঁচা পাকা চুলের, জ্যোতিষ্মান চোখের এক বয়স্ক ব্যক্তি টুকরি ভরা মাটি মাথায় করে বয়ে নিয়ে আসছে। বিস্ময় ও বেদনায় বাকহীন হয়ে গেলেন জেলার। এত বড় একজন পণ্ডিত তার জেলখানায় মাটি কাটছে, মাথায় মাটি বইছে। জেলার সাহেব এই পণ্ডিত ব্যক্তির ভক্ত হয়ে পড়েন। তারই উদ্যোগে সে পণ্ডিত কয়েদির এখানে কবর হয়। এখানে কেন? জিজ্ঞাসা সুষমা রাওয়ের। সাগর তীরের এই সুন্দর উচ্চভূমিতে জেলার সাহেব কয়েদিদের জন্য পাঠাগার ও খেলাধুলার ব্যবস্থা সম্বলিত ক্লাব ও পার্ক গড়ে তোলেন। এখানে তিনি কবর দেন পণ্ডিত কয়েদির। সময়ের পরিবর্তনে সে ক্লাব কমপ্লেক্সই আজ গভর্নর হাউস। তা কে ছিলেন এই পণ্ডিত কয়েদি বাবা? সঙ্গে সঙ্গে উত্তর দিল না গভর্নর বিবি মাধব। একটু ভাবল, বলল, কি বলবো মা, তার নাম মাওলানা ফজলে হক খয়রাবাদী। তিনি একজন অতি বড় পণ্ডিত ব্যক্তি, সেই সাথে একজন আপোষহীন যোদ্ধা। দর্শনশাস্ত্র, বিজ্ঞান, ইসলামী ধর্মতত্ত্ব, সাহিত্য প্রভৃতি বিষয়ে তিনি ছিলেন অসাধারণ জ্ঞানের অধিকারী। জটিল দর্শন বিষয়ে গ্রন্থ রচনাসহ বহু গ্রন্থ প্রণেতা তিনি। লখনৌর নবাব সরকারে তিনি 8 বছর প্রধান বিচারপতি ছিলেন। ব্রিটিশরা লখনৌ দখল করলে তিনি ব্রিটিশদের অধীনে চাকরি করতে অস্বীকার করার পর পদত্যাগ করে রাজপথে নেমে আসেন। স্থানীয় শাসক, জমিদার ও কৃষকদের মধ্যে বিদ্রোহের বাণী প্রচারের জন্য চারদিকে ঘোরা শুরু করেন। 1857 সালে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়ে ফতোয়া প্রচার করেন। ফতোয়াটি ভারতে তখনকার বিখ্যাত পত্রিকা সাদিকুল আখবারে প্রকাশিত হয়। 1857 সালের ব্রিটিশ বিরোধী সংগ্রামে দিল্লির সম্রাট বাহাদুর শাহের পাশে তিনি ছিলেন। মোগল শাসন কিভাবে চলবে ভবিষ্যতে তার দিক নির্দেশনার জন্য তিনি একটি গণতান্ত্রিক সংবিধান রচনা করেন এবং দিল্লি সম্রাটকে উদ্বুদ্ধ করেন নতুন পদ্ধতির শাসনের জন্য। ব্রিটিশদের হাতে দিল্লির পতন ঘটলে তিনি বিদ্রোহ সংগঠনের লক্ষ্যে দিল্লি ত্যাগ করেন। এরপর তিনি ব্রিটিশ বিরোধী সংগ্রামের নায়িকা হজরত মহল এর পাশে গিয়ে দাঁড়ান এবং চেষ্টা চালাতে থাকেন দেশীয় শক্তিতে ঐক্যবদ্ধ করতে। এ সময় তিনি ব্রিটিশদের হাতে গ্রেপ্তার হন। অভিযোগ আনা হয় যে তিনি দেশীয় রাজা জমিদারদের বিদ্রোহ, রক্তপাতে উস্কানি দিয়েছেন, যুদ্ধ করেছেন এবং হত্যা, খুনের মতো অপরাধ করেছেন। 1859 সালের 4 মার্চ এক রায়ে ব্রিটিশ কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দান করেন এবং 1860 সালে 63 বছর বয়সে তিনি আন্দামানে দ্বীপান্তর লাভ করেন। 2 বছর পর 1862 সালে তিনি এই দ্বীপেই ইন্তেকাল করেন। তাহলে তো বাবা তিনি ভারতের বিরাট এক স্বাধীনতা সংগ্রামী, বলল সুষমা রাও। না, তিনি ভারতের নন। তিনি স্বাধীনতা সংগ্রামী তার জাতির। তিনি ভারতে মুসলমানদের শাসন রক্ষার জন্য চেষ্টা করেছিলেন, চেয়েছিলেন দিল্লির মোগল সাম্রাজ্য টিকে থাক। একই তো কথা বাবা, দিল্লির মোগল সাম্রাজ্য টিকিয়ে রাখা মানে ভারতের স্বাধীনতা টিকিয়ে রাখা। তুমি জানো না, তখন শিবাজী পরিবারের নেতৃত্বে, মারাঠাদের কর্তৃত্বে হিন্দুদের আরেকটা স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। দিল্লি সাম্রাজ্য টিকে গেলে এই স্বাধীনতা সংগ্রাম শেষ হয়ে যেত মা। কিন্তু বাবা, দিল্লি সাম্রাজ্য টেকেনি, তাকে কি মারাঠিদের নেতৃত্বাধীন স্বাধীনতা সংগ্রাম টিকেছিল? ব্রিটিশরা কি সবাইকে ধ্বংস করে দেননি? দিয়েছে, কিন্তু পরিণাম ভালো হয়েছে।
মুসলমানরা ভারতের সাম্রাজ্য চিরতরে হারিয়েছে, কিন্তু শিবাজি মারাঠার উত্তরসূরিরা আজ ভারতের কর্তৃত্বে আসীন হয়েছে, বলল সুষমার পিতা বালাজি বাজিরাও মাধব। থাক বাবা এ প্রসঙ্গ। আমি বুঝতে পারছি না জেলার সাহেব তার প্রতি সহানুভূতিশীল হওয়ার পরেও জেল থেকে তার মুক্তির ব্যবস্থা করতে পারেননি কেন? সুষমা রাও বলল, তিনি তার সাধ্যের অধীন সব চেষ্টা করেছিলেন মা। শেষ পর্যন্ত তিনি সফলও হয়েছিলেন, কিন্তু জেল থেকে মুক্তি জনাব খয়রাবাদীর কপালে ছিল না। বিলাতের প্রিভি কাউন্সিল থেকে মুক্তির আদেশ শতঘাট পেরিয়ে পৌঁছে খয়রাবাদী সাহেবের ছেলের হাতে। সেই আদেশ নিয়ে তার সন্তান যখন আন্দামানের পোর্ট ব্লেয়ারে নামেন, তখন খয়রাবাদীকে এই কবরে নামানো হচ্ছিল। জেল থেকে মুক্তির আগেই তিনি দুনিয়া থেকে মুক্তি লাভ করেন। মুখ ভারী হয়ে উঠেছে সুষমার, ছলছল করে উঠেছে তার দু চোখ। তার পিতা থামলেও সঙ্গে সঙ্গে কথা বলল না। সে নিজেকে সামলে নিয়ে একটু পর বলল, যে কবর এত বড় একজন মানুষের, যে কবরের সাথে জড়িয়ে আছে এত বড় ট্র্যাজেডি, সেই কবরে কেন হাত দেবেন বাবা? থাক না স্মৃতিটা। হাসল সুষমার পিতা বিবি মাধব, বলল, ব্যক্তির স্মৃতি এবং কবর এক জিনিস নয় মা। আর মুসলিম বিধানে কবর স্থায়ী করার ব্যবস্থাও নেই, কিন্তু এরপরও বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে কবর স্থায়ী করা হচ্ছে। এটাও বিশেষ ধরনের একটা ক্ষেত্র বাবা। ঠিক আছে, ক্ষেত্রটাকে বিশেষ মনে করতে পারো, কিন্তু এটা কবরের জন্য বিশেষ স্থান নয় মা, বলল সুষমার পিতা। বিশেষ কবরের জন্য বিশেষ স্থান এখন এটা নয় বাবা, কিন্তু বাস্তবতা হলো বিশেষ কবরটি এই স্থানে হয়ে গেছে, তাই কবরটা বিশেষ বলে স্থানটাও বিশেষ হয়ে গেছে বাবা, বলল সুষমা রাও। হেসে উঠল সুষমার পিতা গভর্নর বালাজি বাজিরাও মাধব, বলল, সুষমা মা, তোমাকে আর্ট না পড়িয়ে আইন পড়ানো উচিত ছিল, কিন্তু শোনো আমার কন্যা, জাতীয় থেকে শুরু করে বিভিন্ন প্রকারের প্রয়োজন আছে, যার জন্যে অন্যে সব কিছু জলাঞ্জলি দিতে হয়। আমাদেরকে এমন ধরনেরই সিদ্ধান্ত নিতে হচ্ছে। বলতে বলতে উঠে দাঁড়ালো সুষমার আব্বা গভর্নর বিবি রাও। শাহবানুর দিকে তাকিয়ে বলল, খুব খুশি হলাম মা তোমরা এসেছ। কি যেন নাম তোমার? সঙ্গীতা সাইগল। শশব্যস্ত কাপা গলায় বলল শাহবানু। মুহূর্তের জন্য তার মুখ বিবর্ণ হয়ে উঠেছিল। মিথ্যা কথাটা বলতে তার কষ্ট হচ্ছিল। আসি মা বলে দুজনকে বাই জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলো সুষমার পিতা বালাজি বাজিরাও মাধব। সুষমা রাও ও শাহবানু তাকে ঘরের বাইরে পর্যন্ত এসে বিদায় জানালো। সুষমার পিতা বালাজি বাজিরাও মাধব তার পার্সোনাল স্টাডি রুমে এসে দরজা বন্ধ করে বসল। পকেট থেকে বের করলো মোবাইল। একটা কল করলো সে। ও প্রান্তে থেকে একটা কণ্ঠ ভেসে এলো, স্যার, গুড মর্নিং স্যার, আমি রঙ্গলাল। নির্দেশ করুন স্যার। রঙ্গলাল গভর্নর হাউসের গোয়েন্দা ইনচার্জ। শোনো রঙ্গলাল, আমার মেয়ের সাথে মাদ্রাজের সঙ্গীতা সাইগল নামে একটি মেয়ে পড়ে। তুমি গোপনে খোঁজ নাও সে সঙ্গীতা সাইগল ও তার মা এখন কোথায়। এ প্রান্ত থেকে বলল গভর্নর বিবি মাধব। ওকে স্যার। আর কিছু নির্দেশ স্যার? গোয়েন্দা অফিসার ও প্রান্ত থেকে বলল। ভাইপার দ্বীপে যে লাশগুলো পাওয়া গেছে তার কোনো হদিশ মিলল? না স্যার, মনে করা হচ্ছে কোনো আন্ত গ্যাংয়ের মধ্যে কোনো একটা সংঘাত হয়তো। এটা এ ধরনের দায়সারা গোছের কথা ছেড়ে দাও। যাদের লাশ ওখানে পাওয়া গেছে তাদের সবার কপলে চন্দনের বিশেষ ধরনের তিলক আঁকা। এ ধরনের লোকেরা জগৎমাতার সেবক হয়ে থাকে। এখন যেটা দেখার বিষয় সেটা হলো জগৎমাতার এই সেবকদের কারা হত্যা করল, বলল গভর্নর। সরি স্যার, ওদের কাছে রিভলভার পাওয়া যায়নি, কিন্তু প্রত্যেকের পকেটে রিভলভারে বুলেট পাওয়া গেছে। ওদের রিভলভারগুলো প্রতিপক্ষরা নিয়ে গেছে মনে করা হচ্ছে। এই দিকটার কারণেই সম্ভবত ওই কথা বলা হয়েছে। সরি স্যার, গোয়েন্দা অফিসার বলল। ধন্যবাদ। হোটেল থেকে সোমনাথ শম্ভুজি এবং তার দুই রক্ষীকে যারা গায়েব করেছে তারাই ভাইপার দ্বীপে জগৎমাতার সেবকদের হত্যা করেছে।
সাহারা হোটেলের ভেতরেই কোনো রহস্য আছে। গোয়েন্দা বিভাগ ও পুলিশ কি হোটেলের সব বাসিন্দাদের সম্পর্কে খোঁজ নিয়েছে? বলল গভর্নর। নিয়েছে স্যার, শুধু পাওয়া যায়নি বেভান বার্গম্যান নামের একজন আমেরিকান ট্যুরিস্টকে, আর পাওয়া যায়নি আহমদ শাহ আলমগীরের মা ও তার বোনকে। তারা সোমনাথ শম্ভুজিদের মতোই যেন হাওয়া হয়ে গেছে, গোয়েন্দা অফিসার বলল। কিছুক্ষণ আগে পুলিশ প্রধান আমাকে জানিয়েছেন, সব তথ্য একত্র করার পর তারা মনে করছেন যারা আহমদ আলমগীরকে গায়েব করেছে তারাই আবার আলমগীরের মা বোনকে মিথ্যার ব্লাফ দিয়ে ভিন্ন নামে হোটেলে এসে তুলেছিল কোনো উদ্দেশ্যে। পরে ব্যাপারটা প্রকাশ হয়ে পড়েছে এই আশঙ্কা থেকে তাদের আবার হোটেল থেকে সরিয়ে নিয়েছে তারা। কিন্তু কোন পথে সরিয়ে নিল শম্ভুজিদের পাওয়া যাচ্ছে না কেন, এর জবাব পুলিশ প্রধানের কাছে নেই। আচ্ছা, হাজি আবদুল্লাহর খবর কি? উনি কি বলেন? জিজ্ঞেস করল গভর্নর। সন্ধ্যা 7:30 পর্যন্ত তিনি হোটেলে থাকেন, তারপর তিনি বাসায় চলে যান। সেদিনও তাই গেছেন। আপনারা বাড়িতে তার খোঁজ করেছেন, কথা বলেছেন তার সাথে হোটেলের সব ব্যাপার নিয়ে? গভর্নর বলল। স্যার, আমি এটুকু শুনেছি যে পুলিশের উপস্থিতিতে হোটেলের লোকেরাই তার বাসায় টেলিফোন করেছিল। হাজি সাহেব বাসায় ছিলেন না। বাসা থেকে বলা হয়েছিল 8টার দিকে কোথাও তার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানেই তিনি গেছেন, বলল গোয়েন্দা অফিসারটি। ঠিক আছে, আমি মনে করি তার উপর নজর রাখা। না থাক, ওটা আমিই দেখব। বলে একটু থেমে গভর্নর আবার বলে উঠল, হ্যাঁ, তোমাকে যেটা বলেছি সেটা তাড়াতাড়ি জানা দরকার, এক্ষুনি কাজ শুরু করো। ইয়েস স্যার, বলল গোয়েন্দা অফিসারটি। ওকে বলে গভর্নর মোবাইল অফ করে দিল। অস্বস্তি ও উদ্বেগের একটা ছায়া তার চোখে মুখে। উদ্বেগের কারণ হল তরুণী ও মহিলার যে পরিচয় তার মেয়ে সুষমা তাকে দিয়েছে সেটা সে গ্রহণ করতেই পারছে না। তরুণীর চোখে মুখে যে শঙ্কা বা ভয়ের ছাপ দেখেছে, বেড়াতে আসা সাইগল পরিবারের কারো মুখে এই শঙ্কা বা ভয় থাকবে কেন? আর তরুণীটির চেহারা যেন তার কাছে অনেকটা চেনা মনে হচ্ছে। এই চেহারা যেন সে কোথাও দেখেছে। তাহলে কি ওদের কোনো মিথ্যা পরিচয় দিয়েছে? কিন্তু কেন দেবে? এখানেই তার অস্বস্তি লাগছে। উদ্বেগ অস্বস্তির ব্যাপারটা মন থেকে ঝেড়ে ফেলতে চাইল গভর্নর বিবি মাধব। ভাবল, মাদ্রাজ থেকে সাইগল পরিবারের খবরটা এলেই সব পরিষ্কার হয়ে যাবে। মোবাইলটা পকেটে রাখল বিবি মাধব। আন্দামান সাগরের বুক চিরে একটা বোট এগিয়ে চলেছে রস দ্বীপের দিকে। বোটে একমাত্র আরোহী আহমদ মুসা, সেই বোট চালাচ্ছে। এভাবে একটা বোট চালিয়ে রসদ্বীপে আসা নিয়ম নয়। সরকারি ট্যুরিস্ট কোম্পানি আছে, তাদের বোটে আসতে হয়। সরকারি বোট চালকরাই নিয়ে আসে। কিন্তু আহমদ মুসার বিশেষ মার্কিন পাসপোর্ট এবং বিশেষ ভিসার কারণে আহমদ মুসাকে একটা বোট নিয়ে রস দ্বীপে যাবার অনুমতি দিয়েছে। তবে শর্ত দিয়েছে, রস দ্বীপের নৌ পোর্টে গিয়ে নৌবাহিনীর কাছে তাকে রিপোর্ট করতে হবে। হাজি আবদুল্লাহ তাকে একা ছাড়তে চায়নি। বলেছে, রসদ্বীপ এখন যেমন নিরাপদ তেমনি বিপজ্জনকও। দ্বীপটি ভারতীয় নৌবাহিনীর নিয়ন্ত্রণে বলে নিরাপদ, কারণ কোনো ধরনের কোনো সিভিল লোক এখানে বাস করে না। কিন্তু বিপদের কারণ নৌবাহিনী নিজেই। কারণ তারা কাউকে সন্দেহ করলে দ্বীপেই তাদের কবর হয়। তারা মনে করে কোনো বিদেশি গোয়েন্দা ছাড়া কেউ সন্দেহজনক এই দ্বীপে যায় না। কিন্তু আহমদ মুসা হাজি আবদুল্লাহর অকাট্য যুক্তি ও জেদ সত্ত্বেও সেখানে তাকে সাথে নেয়নি। বলেছে, হাজি আবদুল্লাহ দ্বীপে যাওয়ার বিশেষ অনুমতি পেলেও তার রস দ্বীপে যাওয়াকে পুলিশ ও গোয়েন্দারা সন্দেহজনক দৃষ্টিতে দেখতে পারে। সন্দেহ করার কারণে গোয়েন্দারা যদি আহমদ মুসাদের অনুসরণ করে, তাহলে দ্বীপে যাওয়ার তাদের আসল লক্ষ্যই বানচাল হয়ে যেতে পারে। হাজি আবদুল্লাহ অবশেষে আহমদ মুসার যুক্তির কাছে হার মেনেছে। আহমদ মুসা দুহাতে বোটের স্টিয়ারিং ধরে সামনে স্থির দৃষ্টি রেখে রসদ্বীপের কথাই ভাবছিল। একসময় রসদ্বীপ ছিল আন্দামানের সবচেয়ে জমকালো দ্বীপ। কয়েদি জনসাধারণের জন্য ভীতিকর প্রশাসনিক বিল্ডিংয়ের সারি ছিল এই দ্বীপে। ছিল গুচ্ছ গুচ্ছ আবাসিক বাড়ির
মনোরম দৃশ্য। শাসনকারী শ্বেতাঙ্গদের বেড়ানোর জন্য ছিল সুদৃশ্য পার্ক ও বিচ, ছিল তাদের খেলার জন্য গলফ কোর্ট, পোলো গ্রাউন্ড, সাঁতার কাটার জন্য অনেক সুইমিং পুল। ভূপৃষ্ঠ ও ভূগর্ভে ছিল সারি সারি সামরিক ও পণ্য গোডাউন। 1941 সালে এক ভূমিকম্প সবকিছু ধ্বংস করে দিয়ে যায়। এই ধ্বংস দ্বীপকে ফিরিয়ে দিয়েছে আগের অবস্থায়। দ্বীপ এখন বড় একটি জঙ্গল। ভারতীয় নৌবাহিনীর লোক ছাড়া দ্বীপে কোনো মানুষ নেই। এই প্রচার সত্য হলে দ্বীপে শাহ আলমগীর বন্দী থাকার প্রশ্ন আসে কি করে? কে তাকে বন্দী করে নিয়ে যাবে যদি সেখানে কারো যাতায়াতই না থাকে? তাছাড়াও মনে করতে হবে সবকিছু সেখানে ধ্বংস হয়ে যায়নি। কিছু বাড়ি কিংবা গোডাউন অক্ষত আছে যেখানে আহমদ শাহ আলমগীরকে বন্দী করে রাখতে পারে। সত্যি কি আহমদ শাহ আলমগীর সেখানে বন্দী আছে? গভর্নর বালাজি বাজিরাও মাধবের একটা উক্তিকে সামনে রেখে আহমদ মুসা রস দ্বীপে যাচ্ছে। সুষমা রাও তার পিতা গভর্নর বালাজি বাজিরাওকে বলতে শুনেছিল রস দ্বীপের কোনো গোডাউনে কাউকে রাখা হয়েছে। তাছাড়া ভাইপার দ্বীপে গঙ্গাধরকে যারা বন্দী রেখেছিল তাদের নেতা স্বামী শঙ্করাচার্য শিরোমণিও এ ধরনের কথা বলেছিল বলে গঙ্গারাম জানায়। এ দুটি অস্পষ্ট তথ্য প্রমাণ করে না যে আহমদ শাহ আলমগীর ওই দ্বীপেই আছে। আবার এ সন্দেহও সৃষ্টি করে যে ওই দ্বীপে তাকে রাখা হতে পারে। আন্দামান সরকারের শীর্ষ পর্যায়ের লোকেরা এই ঘটনার সাথে জড়িত থাকলে আহমদ শাহ আলমগীরকে রস দ্বীপে রাখা যুক্তিযুক্তই হয়ে ওঠে। আর এটা সত্য হলে স্বয়ং বালাজি বাজিরাও মাধব ঘটনার সাথে জড়িয়ে পড়েন। হাজি আবদুল্লার অতীত কাহিনী এবং ইসরায়েলি সহযোগিতার তথ্য বালাজি বাজিরাও এর সাথে জড়িত থাকার সন্দেহকে আরও ঘনীভূত করে। কিন্তু এ সন্দেহ একটা অনুমান মাত্র। সামনে প্রসারিত আহমদ মুসার চোখে রস দ্বীপটি দিগন্তে কালো রেখার মতো ফুটে উঠল। আহমদ মুসার মাথায় ভাবনা এলো তার বোটটিকে সে দ্বীপের কোথায় দাঁড় করাবে। রস উপকূলে দুধারে ঘাট আছে। ট্যুরিস্ট বোটগুলোর জন্য একটা ঘাট, আর কিছু আছে নৌবাহিনীর ঘাট। বেসরকারি কোনো নৌযান নৌবাহিনীর ঘাটে ভেড়ার অনুমতি নেই। নৌবাহিনীর ঘাঁটি দ্বীপের দক্ষিণ, পূর্ব ও উত্তর উপকূলে একটি করে, আর ট্যুরিস্ট বন্দরটি দ্বীপের পশ্চিম দক্ষিণ কোণে। দ্বীপের পশ্চিম উপকূলের অধিকাংশ বেসরকারি নোঙ্গরের জন্য নিষিদ্ধ এলাকা। এই উপকূল জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে একসময়ের প্রাচ্যের প্যারিসের ধ্বংসাবশেষ। আন্দামানের প্রশাসনিক কেন্দ্র সাজানো গোছানো মনোরম রস দ্বীপকে বলা হতো প্রাচ্যের প্যারিস। সেই প্রাচ্যের প্যারিস এখন জঙ্গলাকীর্ণ ধ্বংসের স্তূপ ছাড়া আর কিছুই নয়। অনেকেই মনে করেন দ্বীপ কারাগার হয়েছে আন্দামানের হাজারো কয়েদির জীবনব্যাপী কান্নার অভিশাপে ধ্বংস হয় প্রাচ্যের প্যারিস নামের আন্দামানের এই রাজধানী। আহমদ মুসার ইচ্ছা মূল ধ্বংসপুরীতে ল্যান্ড করা। চিন্তা করছে সে উপকূলের কাছাকাছি গিয়ে ডান দিকে বাঁক নিয়ে দক্ষিণ পূর্ব উত্তর হয়ে দ্বীপটাকে একটা রাউন্ড দেবে। শেষ পর্যায়ে আসবে পশ্চিম উপকূলের মাঝামাঝি জায়গায়। তারপর টপ করে কোনো একটা খাড়ি দিয়ে ঢুকে যাবে দ্বীপের মানচিত্র দেখে। পশ্চিম উপকূলে বেশ কয়েকটি সুন্দর খাড়ি যেহেতু আছে, আহমদ মুসার বিশ্বাস রস দ্বীপে এক সময়ের পণ্য গোডাউন ও সামরিক গোডাউনগুলো কোনো একটি খাড়িরই তীরে হবে। আহমদ মুসা মনে মনে খুব উৎসাহিত হয়ে উঠল। গভর্নর বালাজি বাজিরাও এর কথা যদি তারা ঠিক ধরে থাকে এবং স্বামী শঙ্করাচার্য শিরোমণি যদি ঠিক বলে থাকে, তাহলে ধ্বংস এলাকার কোনো গোডাউনে আহমদ শাহ আলমগীরকে পাওয়া যাবে। আহমদ মুসার চিন্তায় হঠাৎ ছেদ পড়ল। একটা হেলিকপ্টারের শব্দে মুখ তুলল সে। দেখল তার বাম দিক অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে একটা হেলিকপ্টার ছুটে আসছে। ছোট্ট হেলিকপ্টার। অ্যাকোমোডেশনের দিক থেকে 6 সিটের মাইক্রোর চেয়ে সুবিধাজনক হবে না। হেলিকপ্টার কাছে চলে এসেছে। আবার মুখ তুলল আহমদ মুসা। এবার তার কাছে স্পষ্ট হলেও হেলিকপ্টারটি কোনো ট্যুরিস্ট কোম্পানির। কিন্তু হেলিকপ্টারটি সোজা রস দ্বীপের দিকে যাচ্ছে না। তার মাথার উপর দিয়ে দক্ষিণমুখী তার গতি। আহমদ মুসা ভাবল আরও দক্ষিণের
হয়তো নিকোবরের কোনো দ্বীপ লক্ষ্যে হতে পারে হেলিকপ্টারটি। আহমদ মুসা হেলিকপ্টারটির চিন্তা বাদ দিয়ে চোখ নামিয়ে সামনে দৃষ্টি প্রসারিত করল। হঠাৎ তার মনে হলো হেলিকপ্টারটি যেন তার মাথার উপর স্থির হয়ে আছে। দেখার জন্য মুখ উপরে তুলল আহমদ মুসা, কিন্তু তাকেই তার দু চোখ ছানা বড়া হয়ে গেল। দেখল হেলিকপ্টার থেকে সাদা একগুচ্ছ সিল্কের কর্ড ধরনের কিছু নেমে এসেছে তার মাথার উপর। চিন্তা করার আগে কর্ডের গুচ্ছটি তাকে এসে জড়িয়ে ধরল। সে যে ফাঁদে আটকা পড়েছে তা এবার বুঝতে বাকি রইল না তার।